उत्तराखंड বা কিছুদিন আগে আমরা দেখেছি যে সিকিমের ছবি, কিছুদিন আগে আমরা এও দেখেছি হিমাচলের ছবি, জম্মু কাশ্মীরের ছবি। সেখানে এই টার্মটার সঙ্গে আমরা পরিচিত মেঘ ভাঙা বৃষ্টি, কিন্তু শহর কলকাতাতেও যে এরকমটা হতে পারে বা এই টার্মটার সঙ্গে আমাদের সকাল শুরু হবে বা বলা ভালো ভোর রাত শুরু হবে, সেটা আমরা বোধহয় ভাবিনি। কারণ এবারের এই বৃষ্টি শহর কলকাতায় রেকর্ড বৃষ্টি। গত 5 বছরে এমন বৃষ্টি দেখেনি শহরের মানুষ। শুধু শহর নয়, শহরতলি ছবিটা একই রকম। উত্তর বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপের বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টির জন্ম দিল। এবং যেটা বলা হচ্ছে আবহাওয়াবিদদের তরফ থেকে যে আগামীকালটা খানিকটা স্বস্তি, কিন্তু তারপর থেকে অর্থাৎ পরশু থেকে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। নিম্নচাপ এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে, ফলে যেগুলো উপকূলীয় জেলা অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানে যে উপকূলবর্তী অংশগুলো রয়েছে সেখানকার মানুষকে আরও সতর্ক থাকতে হবে। শহর কলকাতার ছবি কিছুক্ষণ আগে সৌম্য বলছিল, বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়া, হাসপাতালের মধ্যে জল ঢুকে যাওয়া, রেল স্টেশনে রেল লাইনে জল ঢুকে যাওয়া, শুধু তাই নয় মেট্রো স্টেশন একদম। ফলে এই যে ছবিগুলো দেখতে হয়েছে, যাত্রী থেকে শুরু করে পড়ুয়া থেকে শুরু করে রোগী থেকে শুরু করে তারা প্রত্যেকেই সমস্যায় রয়েছেন। সময় যদি একটু পার্সেন্টেজটা আমরা দেখাতে পারি বা কত মিলিমিটার কোথায় কতটা বৃষ্টি হয়েছে সেটা যদি আমরা একটু নজর রাখি, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শহরে বৃষ্টিপাতের পরিমাণ যেখানে জানা যাচ্ছে যে বালিগঞ্জ 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে, গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এরপর যোধপুর পার্ক, সেখানে বৃষ্টি হয়েছে 285 মিলিমিটার। পাশাপাশি আপনাদের দেখাবো গড়িয়াতে এই বৃষ্টিপাতের পরিমাণ যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, সেখানে 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কালীঘাট 280.2 মিলিমিটার, তপসিয়া 275 মিলিমিটার, তপসিয়া 275 মিলিমিটার, মুকুন্দপুর 280 মিলিমিটার। পাশাপাশি গড়িয়াহাট সেখানে 262 মিলিমিটার। এছাড়াও যাদবপুর সেখানে 258 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কসবায় বৃষ্টি হয়েছে 246 মিলিমিটার। একেবারেই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে দেবারতী সকাল থেকে যেভাবে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় জলমগ্ন ছবিটা সামনে এসেছে এবং এই জল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। এবং আমরা যখন সৌম্য এই যে বালিগঞ্জে আমরা যে পরিসংখ্যানটা তুলে ধরছি, বালিগঞ্জে 300 মিলিমিটার বৃষ্টিপাত, এটা এখনো পর্যন্ত যা মানে হাতে যে লিস্টটা রয়েছে খুব দীর্ঘায়িত, আমি আর অতগুলো পড়ছি না, গ্রাফিক্সে দেখাচ্ছি আপনাদের। তো এর মধ্যে সব থেকে বেশি তো বৃষ্টি তার মানে বালিগঞ্জে হয়েছে এখনো পর্যন্ত, যা তথ্য আমাদের কাছে আছে। আমরা যখন তারক সিং এর সঙ্গে কথা বলছি, উনি বলছেন যে এই রকম বৃষ্টি আপনারাও দেখছেন, আমরাও দেখছি, যে শহর কলকাতায় শেষ কবে হয়েছে মনে পড়ে না। ফলে জল জমার পরিমাণটা খুব স্বাভাবিকভাবে অন্যান্য বারের থেকে বেশি হবে এবং সর্বত্র হবে যেটা হয়েছে। ফলে যখন পাম্পিং স্টেশনগুলো কাজও করছে, কিন্তু সেই জল নিষ্কাশনের ক্ষেত্রে কতটা সময় লাগতে পারে উনি একেবারে হিসেব কষে বলে দিচ্ছেন যে বেশ কিছুটা সময়, হয়তো আজকে পুরো দিন মানে দিনের একটা বেশিরভাগ অংশ বেরিয়ে যাবে, হয়তো সময় শেষ হয়ে যাবে, কিন্তু মুশকিলটা এখানে যে আগামীকালটা স্বস্তির হলেও পরশু থেকে আবার একটা নতুন করে নিম্নচাপ দেখা দিচ্ছে এবং তাতে আবারও সেই বৃষ্টি। এবং এই মুহূর্তে যেটা একটা খবর সামনে আসছে, জলমগ্ন কলকাতা যখন উত্তর থেকে দক্ষিণ, কলকাতা পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতি খতিয়ে দেখছেন মেয়র ফিরহাদ হাকিম, তিনিও কিন্তু কন্ট্রোল রুমে পৌঁছে যান, নিজেই তিনি পৌঁছে গিয়ে প্রত্যেকটা পরিস্থিতি খতিয়ে দেখছেন। এবং পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি দেবারতী যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর খবর সামনে এসেছে, তাই তিনি কলকাতাবাসীকে সতর্কও করেছেন। তিনি বলেছেন যে আজকের দিনটা অন্তত কলকাতাবাসীকে বলবো আপনারা বাড়ি থেকে বেরোবেন না। কি বলছেন ফিরহাদ হাকিম শোনাবো আপনাদের। সবাই প্রতীক্ষা করছি, আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে। আমার MMIC তারক সিং, আমাদের কমিশনার, আমাদের SOTID সবাই রাস্তায় রয়েছে। আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না। এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা না।
যেভাবে পলি পরিষ্কার হয়েছে, কিন্তু একটা এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি। উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্তাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। 1:30টার সময় একটা বড় বান আসার কথা আছে, সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো, যে এটা নদী নিতে পারবে। আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি, আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে, যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না, কিন্তু যাই হোক কোনো মিটার ঘর নিচে ছিল, কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল। এগুলো এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি। যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি, কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেবে, কিন্তু সেইখানেও জল জমে রয়েছে। আদিগঙ্গা জল নিতে পারছেন না, পুরো ভরে রয়েছে। কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে রয়েছে। সেই জলটা আবার ব্ল্যাক ফ্লো হয়ে চলে আসছে। এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে, নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে, ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে। আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয়, তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে। দেখুন, দ্রুত লাগানো সম্ভব এটা আপনারা বলে থাকেন, আমরা তো এটা বলতে পারি না। দ্রুত আমরা চেষ্টা করছি। জল জমে থাকলে তো আমাদেরই বদনাম, শহরের মানুষের ক্ষতি, এত লোক পুজোর সময়। কিন্তু অস্বাভাবিক বৃষ্টি হয়েছে এখানে। এবারে যে প্রায় 275 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 20 মিলিমিটার ঘন্টায় নামে, আগে নামতো 6 মিলিমিটার। এটাই যা আমরা দেখছি, তাতেই তো আমাদের প্রায় 12-13 ঘন্টা লেগে যাবে। তার উপরে আবার একটা দুর্যোগ আসার চান্স আছে। লক গেট এখন খোলা আছে, সকাল 4:30 থেকে লক গেট খুলে গেছে। রাত্রিবেলা 12টা থেকে 4টে পর্যন্ত বৃষ্টি হয়েছে। এখন লক গেট 12টা পর্যন্ত খোলা আছে, চলবে। তারপর লক গেট আবার বন্ধ হয়ে যাবে। তার মধ্যে যদি ভারী বৃষ্টি হয় তাহলে লোকের বিপদ হবে। আর লক গেট বন্ধ হলে শহরের সেই সময় যতটুকু জল আছে সেটা থেকে যাবে। আবার 4টের সময় লক গেট খুললে তখন সেই জলটা বেরোবে। হরিদেবপুরের ছবিটা একটু দেখবো এবার। হরিদেবপুর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব নস্কর রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো রাজীবের সঙ্গে। রাজীব, একটু জানবো তোমার কাছ থেকে কি অবস্থা এখন? চেষ্টা করবো রাজীবের সঙ্গে কথা বলা। তার আগে জানিয়ে রাখবো যে আজকে শহরে সকাল থেকে যে খবর আমরা দেখছি, 7 জনের তো মৃত্যু হয়েছে। হরিদেবপুরে একজনের মৃত্যুর খবরও কিন্তু আমরা পেয়েছি। এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, হরিদেবপুরেরই ছবি, এবং যে ছবি দেখতে পাচ্ছি সেখানে একেবারে জলমগ্ন পুরো এলাকা। রাজীবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। একদমই, তুমি যেমনটা বলছিলে যে একদিকে যখন জল যন্ত্রণা এবং তার মধ্যেই দোষর হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। প্রায় 7 জনের প্রাণ চলে গেছে এই মুহূর্তে। এই হরিদেবপুরেও একজনের প্রাণ গেছে। তার পাশাপাশি নেতাজিনগর, গড়িয়াহাট, বেহালা, বেনিয়াপুকুর, কালিকাপুর এবং ইকবালপুর। তারপরে এই হরিদেবপুরেও একজনের মৃত্যুর খবর। অর্থাৎ এই জলমগ্ন শহর কলকাতার একদিকে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কিছুক্ষণ আগে আমরা যেমন বলছিলাম, আলোচনা করছিলাম যে বাড়িতে জল ঢুকে গেছে। সাধারণ মানুষ তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। রান্নাঘর, যে বেডরুম, সেখানে জল ঢুকে গিয়ে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। এবং তার মধ্যেই অনেকে যারা কাজে বেরিয়েছিলেন আজ সকালে, বা অনেকে রাতে যারা বেরিয়েছিলেন, হয়তো কোথাও যাচ্ছিলেন, সেই সময় এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে। 7 জনের প্রাণ চলে গেল। রাজীব রয়েছেন বোধহয়, আর একবার একটু দেখি চেষ্টা করে কথা বলা যায় কিনা। রাজীব নস্কর আমাদের প্রতিনিধি। রাজীব, শোনা যাচ্ছে? একটু জানার চেষ্টা করবো হরিদেবপুরের আপডেট কি পাচ্ছ? একজনের মৃত্যু ইতিমধ্যে হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।
দেখো, হরিদেবপুর থানার অন্তর্গত হরিদেবপুর মতিলাল গুপ্ত রোডে 122 নম্বর ওয়ার্ডে যে একটি কারখানা রয়েছে, প্লাস্টিক বোতলের কারখানা, সেই কারখানায় আজ সকালবেলা এক শ্রমিক যখন প্রবেশ করে, যেহেতু স্বাভাবিকভাবে জলমগ্ন রয়েছে কারখানার ভেতরেও জল জমে রয়েছে চারিদিকে, তারপরে যখন প্রবেশ করে একটি মেশিনে যখন হাত দেয় তখনই কিন্তু তার বিদ্যুৎ পৃষ্ঠ হয়। যে যারা শ্রমিকরা রয়েছেন তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে এমআর বাগুন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে, ওই যে রাস্তা রয়েছে মতিলাল গুপ্ত রোড, সেখানে কিন্তু প্রায় হাঁটু সমান জল জলমগ্ন রয়েছে এবং ওই যে কারখানা বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে ওই শ্রমিক, সেখানেও কিন্তু জলমগ্ন রয়েছে। স্বাভাবিকভাবেই যে একটি মেশিনে হাত দেয়, তারপরে কিন্তু তার ইলেকট্রিক শক লাগে, তারপরে কিন্তু অচেতন অবস্থা হয়ে পড়ে, তাকে উদ্ধার করে এমআর বাগুন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কি জল জমে আছে? দেখো, হরিদেবপুরে যেখানে ঘটনাস্থল সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে, প্রায় বলাই যায় কিন্তু হাঁটু সমান জল। মতিলাল যে গুপ্ত রোড, সেই মতিলাল গুপ্ত রোডে একদম জলমগ্ন পরিস্থিতি। এই মুহূর্তে এই জল যে নিষ্কাশনের ব্যবস্থা, তার জন্য কি কোনো পদক্ষেপ কি প্রশাসন নিয়েছে? সেই ব্যবস্থা কি সেই ছবি তুমি দেখতে পেয়েছো রাজীব? দেখো, শহর কলকাতা যেভাবে রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন সৃষ্টি হচ্ছে, তারপরেই শহর কলকাতার প্রতিটা জায়গায় কিন্তু জলমগ্ন সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে সেই জল বের করার চেষ্টা চালাচ্ছে এবং বলাই যায় যে মতিলাল গুপ্ত রোডে যে ঘটনা ঘটেছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে, সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু হাঁটু সমান জল রয়েছে। ধন্যবাদ রাজীব। কথা বলছিলাম, রাজীব নস্কর আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। অর্থাৎ এটাই বোঝা গেল যে দেবারতী, সেখানে কিন্তু এখনো পর্যন্ত জল জমে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জল যে নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে, তবে এই ঘটনার পর জল এখনো জমে থাকার সমস্যায় পড়তে হচ্ছে। এলাকাবাসীরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। বেশি কিছু জানি না। মানে কিভাবে মারা গেছে? সবাই বলছে ইলেকট্রিক শর্ট। হ্যাঁ, কি হয়েছিল, কি জানতে পেরেছেন? না, কেউ একটা জেনারেটর মেশিনে হাত দিয়েছে বলছে, তাই ছুতেই ডেড হল। হসপিটালে নিয়ে গেছিল। আচ্ছা, হসপিটালে নিয়ে গিয়ে জীবন মারা গেছে। মানে কোথায়, কোন কোম্পানিতে কাজ করতো? এই বোতল কোম্পানি। কোম্পানির ভেতরেই হয়েছে ঘটনা? কোম্পানির ভেতরেই। কি শুনেছেন ভেতরে? শুনলাম যে ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছে। ও নাকি কোন মেশিনে হাত দিয়ে ফেলেছে, আর ও জানলে তো হাত দিত না। শহর কলকাতার এই জল ছবি, কেন এমন অবস্থা, শহরের ভৌগোলিক অবস্থান সেটা কি কোথাও সমস্যা তৈরি করছে শহর থেকে জল নিষ্কাশনের ক্ষেত্রে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আর এই পরিবেশ, এই আবহাওয়া কতদিন বজায় থাকবে, এই সব কিছু নিয়ে কথা বলবো। আবহাওয়াবিদ স্বাতী নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। স্বাতীদি, আপনাকে স্বাগত জানাই। আমি আসবো আপনার কাছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, তার উত্তর খোঁজার চেষ্টা করবো। একটা বিরতি নেব, তার আগে বিরতির পরে খুব দ্রুত ফিরছি, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর স্বাতীদি রয়েছেন, সরাসরি চলে যায় স্বাতীদি। এই বৃষ্টি 5 বছরের রেকর্ড যাকে বলা হচ্ছে, এই নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়া, এর কতদিন স্থায়িত্ব, একটু বিশদে জানবো। দেখো, বিষয়টা হচ্ছে, এটা প্রথমত হচ্ছে নিম্নচাপ তো আছেই। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে একদম যে জলীয় বাষ্পটা, সেটা কিন্তু টানা আমাদের এই কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল এবং কলকাতা সংলগ্ন এলাকায় এসে পড়ায় কিন্তু আজকে এই পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্মুখীন হয়েছে কলকাতাবাসী। এবং তার সাথে যেটা বলবো যে ক্লাউড বার্স্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাইক্রো ক্লাউড বার্স্টিং, এরও একটা প্রভাব পড়ছে। আজকে কলকাতাকে যদি আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে বিভক্ত করি এবং ভৌগোলিক যে একদম পজিশন অনুযায়ী কলকাতা কিন্তু জল নিকাশি ব্যবস্থার দিক দিয়ে অনেকটা কাজ করছে, সেখান থেকে জল বার করবার চেষ্টা চলছে। কিন্তু আমাদের যে জিনিসটা বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু বিভিন্নভাবে যে কলকাতার যে ঢালটা আছে, সেটা কিন্তু একেবারেই পূর্ব কলকাতা জলাভূমির দিকটার থেকে যে জলটা বেরিয়ে যাবে সেই পরিস্থিতির মতো নেই। সুতরাং এটা কিন্তু একটা একেবারে বোটের মতো অবস্থায় আছে। সুতরাং এই যে ক্লাউড বার্স্টিং এর ফলে যখন বৃষ্টিপাতটা হয়, তখন কিন্তু এই অল্প জায়গায় আমরা দেখতে পাই কিন্তু 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ক্লাউড বার্স্টিং বলছি। এবং এই মাইক্রো ক্লাউড বার্স্টিংটা আজকে আমাদের এই পলিউশনস এর জন্য প্রচুর পরিমাণে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বারবার এটা এবছরে কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি যে বহুবার কিন্তু এই ক্লাউড বার্স্টিং এর প্রভাবে পড়ছে। এবং সেই কারণেই কিন্তু আজকে এই বৃষ্টিপাতের একটা অসম্ভব পরিমাণ বৃষ্টিপাত আমরা যেটা দেখলাম যে রাত্রি 2টো থেকে যে 4টার মধ্যে যে বৃষ্টিপাতটা হয়েছে, এবং আগামীও যে আমরা যে সময়টার মধ্যে দিয়ে আছি সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এখনো আছে। সুতরাং সব থেকে যেটা বলবো যে যারা রাস্তায় আছে
তাদের কিন্তু এই মুহূর্তে ভীষণ বিপদসংকুল অবস্থায় আছে। ইতিমধ্যে এই বিপর্যয়ের কারণে যেভাবে মানুষের মৃত্যু ঘটতে কলকাতা দেখছে, তার জন্য সকলের কাছে আবেদন থাকবে যে আগে প্রাণ বাঁচিয়ে কিন্তু তারপর কাজের দিকে সকলকেই সেটা জেনে নিতে হবে, বা কি অবস্থায় সেখানকার সিচুয়েশন আছে, কতটা জল আছে, সবটা দেখে কিন্তু আমাদের রাস্তায় বেরোনো এবং সেই কাজের জায়গায় পৌঁছানোটা ভীষণভাবে দরকার। এখানে সকলকে মানবিক হওয়ার একটা কিন্তু আবেদন থাকবে সকলের কাছে। সাথীদি, এখানে আরো একটি প্রশ্ন, আমরা এই ক্লাউড বার্স্টিং শব্দটার সঙ্গে পরিচিত অনেক আগে থেকেই, কিন্তু অন্যান্য রাজ্যে আমরা দেখতে পেয়েছি, সম্প্রতি উত্তরাখণ্ড, কাশ্মীরে দেখতে পেয়েছি, কিছুক্ষণ আগেও আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম, কিন্তু কলকাতাবাসী হয়তো সম্ভবত এই প্রথম এই শব্দটার সঙ্গে পরিচিত হলো। এবং এই বৃষ্টির ফলে যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে শহর কলকাতা, শহরতলি, বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং জল নিষ্কাশনেও অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই কোন কোন দিক আরো বেশি প্রভাবিত হতে পারে, বা পরবর্তীতে আর কোন দিকে এই পরিস্থিতি মোড় নিতে পারে বলে আপনি মনে করছেন? দেখো, সব থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা সময় আমাদের যে কলকাতাতে যে বৃষ্টিপাতটা হয় তার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা অতি বৃষ্টির সম্মুখীন হচ্ছি। মানে আমরা যেমন দেখেছি যে এল নিনো এবং লা নিনার প্রভাব, এই ক্লাউড বার্স্টিংটাও কিন্তু এই অতি উচ্চ তাপমাত্রা এবং অতিবৃষ্টি, এগুলো জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব এবং প্রকৃষ্ট প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কলকাতার বুকেও। কিন্তু আজকে যে বৃষ্টিপাতের যে পরিমাণ, তার কিন্তু একটা পরিবর্তন এসেছে। সুতরাং কলকাতা আমরা জানি খুব পুরনো জায়গা, এবং সেখানে খুব সহজে জল বার করা, জল নিষ্কাশন কিন্তু আমাদের একটু প্রবলেমের মধ্যে মানুষকে পড়তেই হয়। অযথা কিন্তু আমরা যদি মানে হয়ে পড়ি ভীষণভাবে, কিন্তু যদি মানে কি করব কি না করব সেই নিয়ে যদি চিন্তা ভাবনা না করে আমরা রাস্তায় বেরোতে থাকি, তাহলে কিন্তু খুব মুশকিলের মধ্যে আমরা পড়বো। কারণ আমরা যে বৃষ্টিপাতের প্যাটার্নটা কাল রাত্রির থেকে যেভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু সকলের কাছে এই ইনফরমেশনসটা পৌঁছানো এবং সকলকে অবগত হওয়া ভীষণভাবে দরকার। যেখানে কলকাতা একদম 100 মিলিমিটারেরও কম বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত পেত, সেখানে কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণ এবং আমাদের উত্তর যেভাবে যে বৃষ্টিপাতের পরিমাণ যেভাবে বেড়েছে, এক লাফে কিন্তু আমরা দেখেছি প্রায় 200-300 মিলিমিটার বৃষ্টিপাত আমরা দেখেছি। এবং ঘন্টায় যেখানে 100 মিলিমিটারের বৃষ্টিপাত 120 মিলিমিটারের বৃষ্টিপাত হচ্ছে, সেগুলোকেই আমরা সেই অঞ্চলগুলোকেই কিন্তু ক্লাউড বার্স্টিং বলছি। সুতরাং এই ক্লাউড বার্স্টিংটার কারণ যদি আমরা অ্যানালিসিস করি, সেখানে বহুমুখী একটা কারণ কিন্তু আমরা দেখছি কলকাতার ক্ষেত্রে, যেগুলো ভীষণভাবে প্রভাব সৃষ্টি করছে। সেটা হচ্ছে বাতাসে কার্বনের মাত্রা অস্বাভাবিক পরিমাণ কিন্তু বাড়ছে। আমাদের পলিউটেন্টগুলো কিন্তু বাতাসে থাকছে, সেগুলোকে আমরা যতই কন্ট্রোল করার চেষ্টা করছি, সেগুলোর একটা দীর্ঘস্থায়ী প্রভাব। আমি সাথীদি আপনার এই কথার সূত্র ধরে তাহলে দুটো প্রশ্ন আপনাকে এখানে করব। এক হচ্ছে, যে শহর যত উন্নতি করছে বা যে শহর যত উন্নয়নের মানে কি বলবো ধ্বজা নিয়ে এগিয়ে চলেছে, তার মধ্যে বম্বে হতে পারে, মানে মুম্বাই হতে পারে, বেঙ্গালুরু হতে পারে, দিল্লি হতে পারে ইত্যাদি। তো সম্প্রতি আমরা সেই পশ যে রাজধানীগুলো, সেগুলো দেখছি এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে কি এখানেও সেই দূষণটা কারণ, বা তাদের এই উন্নতিটাই কারণ হয়ে দাঁড়াচ্ছে? এক। আর দুই হচ্ছে, আপনি বলছেন শহর কলকাতা অনেক পুরনো শহর, ডেফিনেটলি পুরনো শহর, কিন্তু বেনারস গোটা বিশ্বের বহু পুরনো শহরগুলোর মধ্যে অন্যতম। এক্ষেত্রে ছবিটা তাহলে কি একটু অন্যরকম হয়? যদি হয় তাহলে কেন? দেখুন, মূলত দুটো বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই উন্নয়নের আমাদের কিন্তু মানে যে প্রভাবগুলো আমরা দেখছি, সেগুলো হচ্ছে আমাদের খুব দ্রুত আমরা জলটাকে বার করে দিতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ আমরা দেখেছি, আগে যে কন্ডিশনস কলকাতা দেখেছে, যে প্রায় 2 দিন ধরে আজকে কলকাতা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যেত। যেখানে একটা গাড়ি বার করা এবং সেই গাড়ি চলা, যদি বৃষ্টিপাত হতো তাহলে কিন্তু সাংঘাতিক একটা সমস্যার সম্মুখীন হতো। সেখানে কিন্তু কলকাতা পুরনো শহর হলেও তার নিষ্কাশি ব্যবস্থার কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, এবং সেই জলগুলোকে কন্ট্রোল করা এবং সেগুলো লকগেট থেকে বার করা কিন্তু সম্ভবপর হয়েছে। এরপর আসি যে এটা শুধু কলকাতার প্রবলেম নয়, এটা কিন্তু সমগ্র ভারতবর্ষেরই। আমরা যে সমস্ত মেট্রো সিটি কথা বলেন, আজকে কেরলের না,
আজকে যদি বম্বের মতো সিটিতে, যেটা মেট্রো দেখেছি যে মুম্বাইতে কিন্তু বম্বে সেখানেও কিন্তু বন্যা হতে দেখা গেছে, চেন্নাইয়ের মতো জায়গাতেও কিন্তু আমরা বন্যা দেখেছি। সুতরাং যে প্রশ্ন আমাদের কাছে বারবার ফিরে আসছে যে পরিবেশের ওপর আমরা কতটা নিয়ন্ত্রণ পাচ্ছি, সেটা তো আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। কারণ আমরা যেভাবে বাড়াচ্ছি, যেভাবে আমরা বিভিন্ন ধরনের ফসিল ফুয়েলসের এখনো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারিনি, সেই কারণে যে দূষণের যে চরিত্রগুলো, যে প্যারামিটার্সগুলো, সেগুলো তো বাতাসে ওভারশুট করে আছে। এবং আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে আমরা সাথীদি আপনার সঙ্গে কথা বলতে বলতে যে ছবিটা দেখছি, পার্ক সার্কাসের ছবি, কি অবস্থা এই এলাকাগুলো। আমি জানি না নিকাশি ব্যবস্থা কত আরো দ্রুত উন্নতি করা প্রয়োজন রয়েছে, বা তারক সিং যে কথা বলছেন যে অবিলম্বে আমরা পাম্প চালাচ্ছি এবং সেখান থেকে জল আমাদের নামানো সম্ভব, কিন্তু গাড়ি হাফ ডুবে রয়েছে, হাফেরও বেশি অংশ ডুবে রয়েছে। এবং একজনকে দেখছি গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন, স্কুটার থেকে শুরু করে স্কুটিগুলো তো জলের তলায়। সৌম্য, আমরা সেই ছবিও দেখছি। কি অবস্থা এই সমস্ত এলাকাগুলো, কতক্ষণে জল নামবে কি হবে আমরা জানি না। সাথীদি, আপাতত অনেক ধন্যবাদ আপনাকে। সাথী নন্দী আমাদের সঙ্গে ছিলেন, বিশিষ্ট আবহাওয়াবিদ। একদমই, অর্থাৎ এই পরিস্থিতিতে অবশ্যই এই জলমগ্ন পরিস্থিতি, জল যন্ত্রণা থেকে মানুষ কখন রেহাই পাচ্ছে, যদিও যেহেতু পুজোর মুখে এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তবে আপাতত এখানকার আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।